যে ভাই আমাদের ভাইদের মেরে ফেলতেছে। আমি অনেকদিন রাত্রে চিল্লার মেরে হাউ হাউ করে কাঁদছি। আমার গুলি লাগে, আমি মরি না, আমার এই গুলিটা বাইরে যেয়ে ওর এখানে লাগে। একটাই মুরগি যেরকম দাপায় না, এক দাপানি দিল, তখন আমি দেখলাম যে আমার এই বাম হাত লাড়াতে পারি না। তখন মানে আমি ফিল করলাম যে আমার এখানে গুলি লাগছে। তো আমার এর আগে দেখছি কি আমার এখান থেকে কিছু যায় আর ওইখানে লাগছে। আচ্ছা, মগজ বের হয়ে যায়, অর্মযোগটা বের হয়ে দেওয়ালের ভিতর যা লাগছে, রক্ত মাংস যা আছে পুরো দেওয়ালটার মানে সাইডে যে দেওয়াল আছে না, দেওয়ালের ভিতর যা লাগছে। উনি শহীদ হয়েছে, ওনার বউ দুইটা বাচ্চা থুইয়া চলে গেছে আরেকজনের কাছে, বাচ্চা দাদা দাদি পালতেছে। তাহলে আমি মনে করি ওই 5ই আগস্টের পরে এই দেশটা আর কিছু শিখুক আর না শিখুক, রাজপথে জীবন দেওয়া শিখছে, আমার ভাইকে আমি হারানো শিখছি, এই দেশের মানুষ এটা শিখছে। প্যাসিস্ট আর হতে দিবে না। এই দেশটা আজ হোক আর কাল হোক, ভাই হলে ভালো হবে, নইলে যারা জীবন দিয়ে খুন ঝরিয়ে নতুন স্বপ্ন দেখায়, তাদের পাশে প্রাচীর হয়ে থাকবো আমরা সবাই। জাগ্রত জুলাই আশা জাগায়, স্বৈরাচার আসতে দেবে না আবার এ বাংলায়। জাগ্রত জুলাই আশা জাগায়, ফেসিবাদের ঠাঁই হবে না নতুন এ বাংলায়। আসসালামু আলাইকুম। হেভেন টিভি আয়োজিত জাগ্রত জুলাইয়ের পক্ষ থেকে সবাইকে রক্তিম শুভেচ্ছা। নতুন একটি দেশ, নতুন একটি অভ্যুত্থান, হাজারো প্রাণ, রক্ত এবং অঙ্গের বিনিময়ে পেয়েছি আমরা নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা। আমরা আবার নতুন করে স্বপ্ন দেখতে পারছি, নতুন করে নিঃশ্বাস নিতে পারছি। 2000-এর অধিক প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। আমাদের অনেক আহত যোদ্ধা এখনও হসপিটালের বেডে এবং নিজের ঘরে কাতরাচ্ছেন। যাদের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, তেমনি একজন জুলাই যোদ্ধাকে নিয়ে এসেছি আমাদের স্টুডিওতে। কেমন ছিল সেই রক্ত ঝরা দিনগুলি, তার মুখ থেকেই শুনবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নামটা বলে একটু শুরু করেন। নাম ডাকনাম হচ্ছে মোহাম্মদ দুলাল, এই নামে সবাই চিনে। দুলাল ভাই। দুলাল ভাইয়ের দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি হচ্ছে ঢাকা হাজারীবাগে। আচ্ছা, থাকা কি ঢাকাতেই? যে আমার জন্মস্থান থেকে আমাদের 14 পুরুষে ঢাকায়। ঢাকাতেই থাকেন? জি ঢাকা হাজারীবাগে। জি। আর পেশাগতভাবে? পেশাগতভাবে আমি পড়ালেখার ফাঁকে যে কোনো কারণে আমার বাবা রাজনীতি করতে দেখা আমি আর পড়ালেখা করতে পারি না, তখন টেইলার্সের কাজ করি। টেইলার্সের কাজটা শিখি আমি। আচ্ছা। তো এই কাজটা আমি মিরপুরে করতাম। মিরপুরের কোন এক টেইলার্সে? হ্যাঁ, মিরপুরের টেইলার্সে কাজ করতাম। আমি অনেক জায়গায় দোকান নিয়েছিলাম, তো মিরপুরে আমার দোকান আছে। তো আমার বাবার রাজনীতির করার কারণে আমাদের যে এলাকায় যে দোকানগুলো ছিল এগুলোতে আমি করতে পারতাম না। মানে হাজারীবাগে? হাজারীবাগে, আচ্ছা। মোহাম্মদপুরে করতে পারতাম না। অনেকবার মামলা নিছে, মনে করেন দোকান থেকে ধরে নিয়ে গেছে, অনেক হ্যারেস করছে। আপনি কবে এই যে আন্দোলনের সাথে যুক্ত হলেন, তারিখটা কি মনে আছে? হ্যাঁ, আমি যখন এই আন্দোলনে আমার জায়গার থেকে বলতে গেলে যদি বলেন যে এই আন্দোলনে তো আপনাদের না, জি। আমরা তো আর স্টুডেন্ট না, আমাদের না, আমরা কেন নামছি ভাই? আমি আমার দোকানের স্টাফ বলতো যে ভাই আমি ফ্রি ফায়ারে দেখছি এরকম গোলাগুলি করতে, নিচে যেভাবে গোলাগুলি করতেছে। তা আমি বললাম যে চলো এটা তো একটা সমাধান করতে হবে, কেন মারামারি করতেছে। তো আমাদের যেই জায়গাটা গোলাগুলি হয়েছে আপনার রাকিন সিটি, মিরপুর 13, ওইখানে পুলিশের ইয়ে আছে। তো ওনাদের তো পেরেই টাইমে আমি কাপড় চোপড় তৈরি করে দিতাম। তো ওনাদের সাথে আমাদের একটা সম্পর্ক ছিল যে একটা কথা বললে রাখবে। তো ঠিক মার্কেটের থেকে নিচে নামছি, নাইমা বলছি যে ভাই মার্কেটের এই যে মার্কেট আর এই যে গোলাগুলি করতেছে। কোন মার্কেট এটা? কোথায়? এটা রাকিন সিটি মার্কেট বলে, মিরপুর 13। মিরপুর 13। আচ্ছা। তো ওই রাকিনের মাঠের সামনে মানে গুলি করে একটা বাচ্চাকে মেরে ফেললো। কয় তারিখে এটা? 18 তারিখ ছিল, মানে 18 জুলাই। জুলাই ছিল। আচ্ছা। 18 জুলাইতে এই কাহিনী। ওকে। তো এইটা দেখে আমার খুব কষ্ট লাগছে। তো তখন আমি মহরমের রোজা ছিলাম, মহরমের রোজাগুলা চলতেছিল। তো আমার খুব কষ্ট লাগছে যে এই মহরম মাসে কিন্তু যে এই গোলাগুলি শুরু হইলো, আমাদের কত ভাইদের পান কেড়ে নিল। আচ্ছা,
তাহলে 18ই জুলাই জি। এই বাচ্চাটা যখন শহীদ হলো, বয়স কিরকম ছিল বাচ্চাটা? বয়স 9 বছর ছিল। 9 বছরের বাচ্চা। ও কি মিছিলে ছিল বা এরকমের? না, মাঠের সামনে ছিল, মানে সবাই গোলাগুলি করতেছে, পোলাপান বাইরে এসে মার্কেটের ভিতরে যারা ছিল, মার্কেটের ভিতরে তো কেউ গোলাগুলি করতে আসে নাই, অথবা কেউ মারামারি করতে আসে নাই, মিছিলও আসে নাই। ওনারা মার্কেটের কেনাকাটা যা কিছু লাগে এগুলা করতে আসছিল। তো পুলিশ খেপা যে মার্কেটের ভিতর পিস্তল ঠেকায় ঠেকায় গুলি করছে। মার্কেটের ভিতরে ঢুকে? হ্যাঁ, মার্কেটের গেটের সামনে শাটার নামায় নাই দেখে, একটা শাটার খোলা ছিল দেখে পুলিশ গাইলেই স্যার গুলি করছে। আপনি আহত হলেন কত তারিখে? আমার এই হাতে গুলি লাগে 5ই আগস্ট, মিরপুর 2-এ বসে। মিরপুর 2 কোথায়? মিরপুর 2 আপনার থানার আরো আগ দিয়া, মানে 10 নাম্বার আর 2 নাম্বারের মাঝামাঝি। যখন আমরা সবাই যে বুঝছি যে হাসিনা পালাই গেছে, 11:30 12টার ভিতর যখন মানে 12টার সময় কি শুনতে পেয়েছিলেন অলরেডি যে পালিয়ে গেছে বা এরকম? না 12টা বাজে আমাদের একটাই দাবি ছিল, যখন আমরা রাজপথে নামছিলাম, যে ওনার পদত্যাগ চাই, হাসিনার পদত্যাগ চাই। তো এই কথা বলে যখন আমরা মাছ মাঠে নামছি, তো ওইখানে যাইয়া আন্দোলন করতে করতে আমাদের কিছু ভাই ওইখানে শহীদ হয়। 11:30 অথবা 12:15 বাজে এরকম সময় আমার গুলি লাগে 10 নাম্বার আর 2 নাম্বারের মাঝামাঝি। তো যখনকার গুলি লাগে, তো ওই গুলি লাগার পরে আমি যখনকার মাটিতে পড়ে যাই, তো আমার লগে যারা ছিল, আমার দোকানের কর্মচারী ছিল 8-10 জন, তো অনেক লোক ছিল, ওনারা ধরামুড়ি করে এক সাইডে গেছে। পরে এটা একটা ছন্দ ছাড়া হয়ে গেছে গা, যে যেদিকে পারছে যে যেদিকে পারতেছে ওইদিকে চলে যাইতেছে। তো তখন আমি এক সাইডে খাড়ায় 3টা পাথর নিয়ে এই হাতে, তখন তো আমি বুঝতে পারিনি যে যখনকার গুলি লাগছে আমার পিছ দিয়া, মানে এটা আমার পুরো একবারে চোখে দেখা সেনাবাহিনী ছিল ওই টাইমটায়। জি, সেনাবাহিনী ছিল, পুলিশের লোকগুলা, নিখিল যে আওয়ামী লীগের যে নেতা ছিল, নিখিল, এই মিরপুরের এমপি, মিরপুরে যে এমপি ছিল আওয়ামী লীগের, উনি গুলি করতে করতে থানার দিকে যাইতেছিল, মানে মিরপুর 10-এর থেকে গুলি করতে করতে মিরপুর 2-এ থানার দিকে যাচ্ছে, থানার দিকে যাইতেছিল। থানার দিকে যায় মানে উনি সেফটিতে যাবে, নিজের সেফটির জন্য। হ্যাঁ, একটু কি হবে, নাহলে এমন ভাবে গুলি করছে, মানে একটা মানুষ তো গুলি করার একটা নিয়ম থাকে, পুলিশও যদি গুলি করে তার একটা নিয়ম আছে। তো ওই টাইমটা এরকম কোনো নিয়ম নাই, যেমনি মন চাইছে এমনি গুলি করছে থানার দিকে যাওয়ার জন্য। তো সেনাবাহিনীরও কিছু গুলি লাগে, আমার লগেরই এক সেনাবাহিনী খাড়াই ছিল, আমার লাগছে পরে, ওনার লাগছে আগে। সেনাবাহিনীর গায়ে গুলি লাগে? হ্যাঁ, সেনাবাহিনীর ঠিক এই জায়গায় গুলি লাগে। এই ভিডিও ফুটেজটা আমার কাছে আছে, এইখানে গুলি লাগে। আচ্ছা। তো ওইখানে ওনারা যখনকা টিস্যু দিয়ে এইখানে ধরছি, ধরার মনে হয় 2 মিনিট পরে আমার এইখান দিয়ে গুলিটা ঢুকে, এইখান দিয়ে গুলি ঢুকে এইখান দিয়ে বাইরে যায়। আপনার কি এটা ছিটা গুলি ছিল না? না, আমার চাইনিজ রাইফেলের গুলি ছিল। চাইনিজ রাইফেল গুলি? এই গুলির কথা মনে পড়লে আমার বুকটা ফাইটা আছে। ওই রাজপথে এক ছোট ভাইয়ের সাথে দেখা হয়েছিল, বয়স অনেক ছোট। ও বলছে, ভাই আজকে হলে মরবো আর নইলে মারবো। আমি বললাম, কি লাগে তুই মারবি আর কিনলে মরবি, এইভাবে কথা বলছি। কয়, ভাই দেখেন আমার ভাইগুলার কেমনে মারতেছে। তোর বয়স কত? হাইস্ট 10 বছর হবে, একবারে ছোট। আবেগে বলছে অথবা ভালোবাসায় বলছে। একটা টোন ছিল এই আন্দোলনের ভিতর, আমার ভাইকে মেরে ফেলতেছে। রাইট, এইটা একটা বিষয়, এটা একটা ট্রিগার পয়েন্ট ছিল যখন সারা দেশের মানুষ নেতৃত্ব ছাড়াই পুরো রাজপথে নেমে আসলো যে আমার ভাই মরছে, আমার ভাই মরছে। দিস ইজ ফ্যাক্ট। শিক্ষার্থীদের নেতৃত্বের জায়গা ছিল, কিন্তু যারা বিভিন্ন পেশাজীবী ছিল তাদের কিন্তু এই একটা বিষয় ট্রিগার পয়েন্ট ছিল যে আমার ভাই মরছে। যখন রক্তের মিছিল, যখন প্রাণের মিছিল শুরু হয়ে গেল, এই একটা ট্রিগার পয়েন্টে কিন্তু সকল মানুষ, সারা দেশের মানুষ, লাখো লাখো মানুষ কিন্তু রাজপথে নেমেছিল, আমার ভাই মরছে। মানে এটা কিন্তু স্বার্থ ছাড়া ভালোবাসা ছিল, স্বার্থ ছাড়া ভাই ছিল। রাইট। এটা রক্তের যদি বলি এই টোনটা, এই ভাই ডাকাটা রক্তের কাছেও মনে হয় হার মানাইছে ভাই ডাকাটা। রাইট। দর্শক, ছোট একটা বিরতি নিচ্ছি, জাগ্রত জুলাইয়ের সাথেই থাকুন, আমরা একটু পরেই ফিরছি। যারা জীবন দিয়ে খুন ঝরিয়ে নতুন স্বপ্ন দেখায়, তাদের পাশে প্রাচীর হয়ে থাকবো আমরা সবাই। জাগ্রত জুলাই আশা জাগায়, স্বৈরাচার আসতে দেবে না আবার এ বাংলায়। জাগ্রত জুলাই আশা জাগায়, ফেসিবাদের ঠাঁই হবে না নতুন
বাংলায়। ধন্যবাদ সাথে থাকার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম আহত যোদ্ধা দুলাল ভাইয়ের সাথে। আমার কাছে এমন মনে হয় যে যে কেউ ছোট নাই, বড় নাই, বাপের সমান নাই, মার সমান নাই, সবাই বলতেছে যে আমার ভাইকে মেরে ফেলছে। যারা সচক্ষে দেখেছে এবং যারা টেলিভিশনের স্ক্রিনে বা মোবাইলে দেখেছে, প্রত্যেকের এই টানটা ছিল যে আমার ভাইকে মেরেছে। হ্যাঁ, এইরকম সবার কাছে একটা টোন ছিল। তো ওই ছেলেটা, ছোট ভাইটা আমাকে ডাইরেক্ট বলতেছে যে ভাই আমার ভাইদের মেরে ফেলতেছে। তাই আমি বলছি যে ভাইয়া তুমি তো ছোট, তুমি সামনে যাও না, তুমি পিছিয়ে থাকো, আমরা আছি, যদি ইয়া হয় তাহলে যাবো একসাথে। তো ওই বললো যে ভাই চলেন একসাথেই যাব, মরলে একসাথে মরবো। তো কপাল খারাপ, আমার গুলি লাগে, আমি মরি না, আমার এই গুলিটা বাইরে যেয়ে ওর এখানে লাগে। ও, মানে আপনার হাতটা ভেদ করে গিয়ে তার কপালে লাগে গুলিটা। তার কপালে লাগে, এমনকি সে একটাই মুরগি যেরকম দাপায় না, এক দাপানি দিল। আমি তো তখন গুলি খেয়ে নিজেই পড়ে গেছি গা, কিছু বুঝতে পারতেছি না যে তাকে ধরবো কি আসে বিষয়। যখন ওনাকে ধরতে গেছি, মানে ভাইটাটাকে, আমার ছোট ভাইটাকে, তখন আমি দেখলাম যে আমার এই বাম হাত লাড়াতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন মানে আমি ফিল করলাম যে আমার এখানে গুলি লাগছে। তো আমার এর আগে দেখছি কি আমার এখান থেকে কিছু যায় আর ওইখানে লাগছে। আচ্ছা তো আচ্ছা। ওর মনোযোগ দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, ওইখানেই বসে গেছি। মানে ওর মগজ বের হয়ে যায়। ওর মনোযোগটা বের হয়ে দেওয়ালের ভিতর যা লাগছে, রক্ত মাংস যা আছে পুরো দেওয়ালটার, মানে সাইডে যে দেওয়াল আছে না, দেওয়ালের ভিতর যা লাগছে। তো ওইটা দেখে আমি স্তব্ধ হয়ে গেছি গা, যে এটা কি হলো, যে ভাইটা বললো যে আমার ভাইদের মেরে ফেলতেছে, মরলে একসাথে মরবো, আজকে আল্লাহ আমাকে কেন বাঁচায় রাখছে? কোন দেশ দেখানোর জন্য? এই দেশের জন্য আমার ভাইরা শহীদ হয়েছে, আমরা রক্ত দিছি, অঙ্গহানি হয়েছে। ওকে তো চিনতেন আপনি, এলাকার ছোট ভাই ছিল। এলাকা বলতে গেলে আমার মিরপুরের ভিতরে। ওদিনকে আপনার 13 নাম্বার থেকে, মিরপুর 13 থেকে আপনারা মিছিল নিয়ে আসলেন মিরপুর 10-এর উদ্দেশ্যে আমরা 10-এর দিকে। জি 10-এর গোল চক্করটা ছিল একটা পয়েন্ট। জি, আমাদের টার্গেট ছিল গোল চক্করে। হ্যাঁ। তো এর আগে অনেকবার আমরা গোল চক্করে আসছি, এর আগের বার 5 তারিখের আগে অনেকবার আসছেন। হ্যাঁ 5 তারিখের আগে আমরা মিরপুর 13 থেকে গোল চক্করে আসছি, ভাইঙ্গে আসি আর একবারে দল নিয়ে আসি। সব থেকে বেশি আমরা আমাদের সহযোদ্ধাদের হারাইছি 19শে জুলাই। 19শে জুলাই, হ্যাঁ। 19শে জুলাই যখনকে গোল চক্করের দিকে আসতে যাই, তখন আমাদের অনেক ভাইদের হারাইছি। তো ওইখান থেকে আমরা ওই দিক দিয়ে আসতে পারি না দেখে, মেন রোড দিয়ে আসতে পারি না দেখে, আমরা বাজার দিয়া, বাজারের মিরপুরের একটা পট্টি আছে আপনার, ঝুটপট্টি বলে, ঝুটপট্টি, ওই ঝুটপট্টির যে গলি গলি আছে ওইগুলা দিয়ে আমরা আসছিলাম। আমার পুরো মনে আছে, ও গুলি খাওয়ার 5 মিনিট আগে আমার বলতেছে যে ভাই খিদা লাগছে, টেকে আছে লগে। তাই আমি কিছু টেকে তো আছে, খাবার তো নাই। মানে আশেপাশের দোকান বা পরিবেশ পরিস্থিতি এমনটা ছিল না, কিচ্ছু খোলা ছিল না, শুধু পানি ছিল, মানুষের হাতে পানি ছিল। তো এর ভিতরে এক আপু পুরি নিয়ে আসছে, ঠোঙ্গাই করে যে সবাই পুরি দিতেছে। তো ওই পুরি ও আবার আইনা দিছে যে ভাই একটাই পাইছি ভাগে, লন 2 ভাই অর্ধেক খাই। ও কামড় দিয়ে আমার অর্ধেক পুরি দিছে। তো কইতাছে যে ভাই এটাই হইতে পারে শেষ খাবার। ওহো। ওই কথাটাই আমার জীবনের শেষ হয়ে গেছে, যে ভাই এইটাই হইতে পারে শেষ খাবার। তখন আমি বললাম যে ভাই শেষ বলতে কিছু নেই, তোর যদি ডর লাগে তুই একটু সাইডে যাইস। তো বলতেছে যে ভাই, ওই যে একটা টোন দিছে যে ভাই আমাদের ভাইদের মেরে ফেলতেছে। তো ওর এই কথাটা আমার কাছে খুব ভোগাইছে। আমি যখন ভেটে পড়েছিলাম, পেরেই টাইমে রাত্রে ওর ওই কথাটা আমার কানে ভাসতো যে ভাই আমাদের ভাইদের মেরে ফেলতেছে। আমি অনেকদিন রাত্রে চিল্লার মেরে হাউ বাউ করে কাঁদছি, মানে ঘুমাই রয়েছি, ওর কথা ওর সামনে, মনে আমার সামনে বলতেছে ডাক্কা দিয়া যে ভাই আমার ভাইদের মারতেছে। আমি একদিন রাত্রে ব্যথায় কাঁদতে কাঁদতে শুয়ে পড়ছি, হঠাৎ মনে হইতেছে ও আমার বাম হাত ধরে কইতেছে যে ভাই আমার ভাইদের মেরে ফেলতেছে, আপনি কি করতেছেন?
ওইটা লাভ দিয়ে উঠছি, পরে ভেড়ে ওইটা সবাই আমাকে ধরতেছে, তখন আমি হাউমাউ করে কাঁদতেছি যে ও মনে নাই। তখনই আমি আমার আত্মীয় স্বজন যারা ছিল আমার পাশে, ওদের নিয়ে বললাম যে ভাই, ওই ভাইটার যে ছোট ভাইটার যে এখানে কবর দিছে, আমার একটু নিয়ে যাও ওইখানে, আমি ওর বাসা চিনি। আচ্ছা, ওর বাসা চিনি, ওর বাসায় আমি আলোচনা করে আমি ওর কবরস্থান কোন মাটি দিছে ওইখানে আমি যাবই, মানে আমার ভিতরে এমন হয়ে গেছে যে আমি যাবই। তো গেছি, পরে ওর মার সাথে কথা হয়েছে, কথা হওয়ার বলে মিরপুর 13তেই মাটি দিছে, ওইখানে একটা কবরস্থান আছে, তো ওইখানে মাটি দিছে, ওইখান থেকে জিয়ারত করছি, জিয়ারত করে আমি মেডিকেলে আসছি। মানে আজও পর্যন্ত আমার মনের ভিতরে এরকম লাগে যে আসলে আমরা যে দেশটা গড়ার জন্য আমার ভাইরা শহীদ হয়েছে, আমরা অঙ্গহানি হয়েছি, রক্ত দিছি, এই দেশের জনগণের কাছে বলতে চাই যে আসলে কি আমরা যেটার জন্য রক্ত দিছি, অঙ্গ হারাইছি, জীবন দিছি, এই দেশটা কি আমরা পেয়েছি? যদি বলেন ভাইয়া জনগণ কেন বললেন? এই 5ই আগস্টে এই যে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য প্রত্যেকটা ঘরের একজন করে হলেও আমাদের পাশে ছিল। জি, ভিক্ষুক থেকে ধরে হাই কোয়ালিটির লোকের সন্তানেরা পর্যন্ত ছিল আমাদের পাশে। প্রত্যেক শ্রেণী পেশার মানুষ ছিল, মানে যা আছে এভরিথিং। অন্য কোনো দিন নামক আর না নামক, 5ই আগস্টের দিন নামছে। আমাকে যখন মেডিকেল ওইখান থেকে নেয়, যখন আমি মিরপুরে গুলি খাই, ওইখান থেকে যখন নেয়, মানুষ নিঃশ্বাস নিছে, আমি নিজের চোখে দেখা। আমি তো আমার হাত পুরো ব্যান্ডেজ করা, আমাকে যখনকার পঙ্গু হাসপাতালে নেয়, মানুষ 2 হাত উপরে দিয়া, মাথাটা নিচে দিয়া, মানে নিঃশ্বাস নিছে, মানে জোরে একটা নিঃশ্বাস নিছে, মনে হয় মুক্ত পেয়েছে। মানে 17 বছরের দাসত্ব থেকে, 17 বছরের মানে জিনজির থেকে তারা মুক্তি পেল। একটা বাচ্চা যখনকার 2 হাত এরকম করে উপরের দিকে তাকা একটা নিঃশ্বাস নিছে, তখন আমার মনের ভিতরে অনেক কষ্ট ছিল যে আল্লাহ, আমি তো দেশের জন্য গুলি খেয়েছি, আমার এই হাতটা কীরকমভাবে মেলতে পারবো পাখির মতন। তখন চিন্তা ভাবনা ছিল যে ট্রিটমেন্ট যদি পাইতাম আমরা সুস্থ হইতাম। তো এই ট্রিটমেন্টটা কিন্তু পাইনি আমরা আমাদের জায়গার থেকে। যেভাবে 5ই আগস্টে সব শ্রেণীর মানুষ রাজপথে নেমে আসছিল, আমাদের যারা আহত হয়েছিল তাদের পাশেও ছিল। মাঝখানে আমাদের যে সরকার যেই কথা বলছে যে আহতদের ট্রিটমেন্ট, উন্নত ট্রিটমেন্টের জন্য ওনাদের যত দায়ভার আছে এই সরকার বহন করবে, জি, এটাই কিন্তু মিডিয়াতে বলছে। অলরেডি সব কিছু এইভাবেই আসছে। তো দেখেন, আজকে 11 মাস হয়ে যায়, 11 মাসের ভিতরে আমাদের জন্য আজ পর্যন্ত একটা ভোট করতে পারেনি যে কি ট্রিটমেন্ট দিছে। মানে বোর্ড করে ডক্টরদের সমন্বয় বোর্ড, জি জি জি, একটা ডক্টরদের একটা ভোট থাকে। জি, যেরকম আমি যে একটা কেস সামারি, মানে আমাকে যে 11 মাস ট্রিটমেন্ট দিল, কি ট্রিটমেন্ট দিল 11 মাসে, জি, এটা তো থাকবে। আমাদের 11 মাসে আমরা বলি কি জানেন, আমাদের 11 মাসে ট্রিটমেন্ট দিছে নাপা, প্যারাসিটামল আর ব্যথার ডোজ, এটা ছাড়া কিছুই নেই। আপনি বলেছিলেন আপনার পায়ে গুলি লেগেছিল, পায়ে গুলি লেগেছে কয় তারিখে? পায়ে গুলি লাগছিল 19শে জুলাই। 19শে জুলাই, 19শে জুলাই। কোথায় এটা স্পট ছিল, কোথায়? স্পোর্ট ছিল আপনার 13 নম্বরে, 13তে আপনি 13 আপনার মেন রোডে গুলি খেয়েছিলাম। তারপরে কি আপনি হসপিটালাইজড হয়েছিলেন? তখন যে পরিস্থিতি ছিল, মানে মেডিকেলে যে যাব এরকম পরিস্থিতি ছিল না। তো আমাদেরই রাখিনের ভিতরে একটা ফার্মেসি ছিল, আমি যাই ওকে বলি যে ভাই আমার পায়ে গুলি লাগছে, তো ও বলতেছে যে ভাই ছিটা গুলি কিচ্ছু হবে না, আপনি আপাতত নাপা ডল খান। কি মানে ও সেই কি সার্জারির মতো করে উঠাই ফেললো? তো ও যখনকে বলছে, আমারে বলছে যে ভাই কি অবস্থা আছে, তো আমি বললাম যে ভাই আমি তো জিন্সের প্যান্ট পরা। তো ও বলতেছে আপনি এক কাজ করেন ভাই, আপনি দোকানে যান, আমি যন্ত্র নিয়ে আইতাছি, কিন্তু এই ফার্মেসির ভিতরে কিছু করা যাবে না, এখানে করলে আমাকে অ্যারেস্ট করবো, আপনিও নিয়ে যাইব। মানে ও ডরানো ছিল। আচ্ছা আচ্ছা। তো এর ভিতরে দেখি অনেকে আসছে গুলি খেয়া, এক রিস্কালা ভাইকে নিয়ে আসছে যে আপাতত কোনো মতন প্যান্টিস করে দাও, যে ও রক্ত পড়াটা বন্ধ করতে, ফার্স্ট এইডটা দিয়ে দেয়। এর ভিতরে মানে ও যখনকার ব্যান্ডেজ করতেছে, আমি ওইখানে খারানো দেখ পুলিশ এসে পড়ছে। আমি আস্তের উপর মনে করেন ঠিক মতন হাঁটতে পারি না,
আমাকে জিজ্ঞেস করতেছে, আমাকে যে পুলিশ উনি চিনে আমাকে বলতেছে তুমি এনে খাড়ানো কেন? তখন আমি বললাম যে স্যার আমি এই যে এটা দেখছি তো এই জন্য খাড়াইছি। তখন বলতেছে তুমি দোকান বন্ধ করো, এই ট্রিটমেন্ট দিতে পারবা না। ওকে, তখন আমাদের রাকিন সিটির ভিতরে একটা ফার্মেসি, মানে ওই রিকশাওয়ালাকে তখন ফার্স্ট এড দেওয়া হচ্ছিল, উনিও কি গুলিবিদ্ধ ছিল? হ্যাঁ রিকশাওয়ালা? রিস্কালা গুলিবিদ্ধ ছিল। তো রিকশাওয়ালা গুলিবিদ্ধ ছিল, উনি ফার্স্ট এড দিচ্ছিল, তখন পুলিশ এসে বাধা দেয়। পুলিশ এসে বাধা দেয়, তুমি ট্রিটমেন্ট দিতে পারবা না। তখন দ্রুত ওই দোকান বন্ধ করে ওকে ধরে নিয়ে যাবে। পরে আমরা বলতেছি এটা তো মার্কেট ভাই, একটা রুগী এসে পড়ছে, এটা আপনারা রুগী আমরা হ্যান্ড ওভার করি পুলিশের কাছে। তখন পুলিশ কি করছে আমরা জানি না ওই রুগীটাকে নিয়ে। রিকশাওয়ালার ভাগ্যে কি ছিল আপনার? আজও পর্যন্ত ওনার সাথে আমাদের কোনো দেখা হয়নি। ওনাকে সুন্দরভাবে দেখলাম গাড়িতে উঠাইলো, তখন বলতেছে যে 5 মিনিট সময় দিয়েছে, 5 মিনিটের ভিতরে দোকান বন্ধ করো। মার্কেটের সব মানে মার্কেটের নিচে যত দোকান ছিল রাকিন সিটির ভিতরে সব বন্ধ করে দিল 5 মিনিটের ভিতরে। তখন ও আমার দোকান আবার উপর তলায়, টেলার্সের দোকান। তো ও বলতেছে যে ভাই আপনি উপরে যান কে? আমি এখন তো হাঁটতে পারতাছি না। মানে আরো পুলিশটা দেখে আমার এমন একটা অবস্থা হয়েছে যে আমি ওইখানে যে খাড়াইছি মানে একটা টেবিলের কোনা ধরা, মানে ওইখান থেকে যে সরমু আমার এই সাহস হয় নাই। মানে শরীর পাও চলতেছে না, এমন একটা অবস্থা। মানে পা তো চলতেছে না, পা তো গুলির এমনি জন্য আপনি গুলিবিদ্ধ অবস্থা। গুলিবিদ্ধ, আবার এদিক দিয়ে মনে করেন গলার থেকে ধরে সবকিছু শুকাই গেতেছে আমার। পুলিশ দেখে মানসিক অবস্থাও। আর যে অবস্থা ছিল মনে করেন পুলিশের হাতে পিস্তল ছিল। পিস্তল তো আমার জানা মতন মনে করেন ছোট থেকে যতবারই দেখছি হলে কোমরে থাকে, ঘাপে থাকে। একটা আসামি ধরতে গেলে যদি দৌড় দেয় তখন বাই করে, আর অল টাইম ওদের হাতে ছিল, ওপেন ছিল, ওপেনলি স্লি ভাবে হাতে ছিল। Okay. দেখা যাচ্ছে যারা এই আন্দোলনের শুরু থেকে ছিল ওনারাও দেখছে যে পুলিশের হাতে কোন টাইপের গুলি ছিল। তো আমার ওই সিনটা দেখে আমার খুব ডর লাগছে। আচ্ছা, আপনাকে তো তারপরে আপনার দোকানে বসে আমার গুলি বাই করে প্রথম রাউন্ডে 10টা। আচ্ছা, প্রথম গুলিগুলো আমার কাছে আজও পর্যন্ত আছে, সেটা গুলি। তো প্রথম রাউন্ডে গুলি বাই করে 10টা। ওকে, 10টা গুলি বাই করার পরে আমার পরের দিন জড়ায় পরে 106। ও হো, মানে আমি ওইটা খাইতে পারি না। তখন এই নাপা ঢল দিছে না দুইটা একসাথে করে। তো মাশাআল্লাহ 2 দিন খাওয়ার পরে মানে আমার ব্যথা কমে নেই, জ্বর কমে এসে গা। 2 দিন পরে আমার ব্যথা কমে নেই, পায়ের জ্বর কমে এসে গা। তো এই খোঁড়ায় নিচে যাই এই আন্দোলন দেখতেছি। তো এইগুলো দেখতে দেখতে তো লাস্ট পর্যন্ত যখনটা যেভাবে মানুষকে হত্যা করতেছিল, আর আমাদের সবথেকে কষ্ট লাগছে হলো কি রাকিন সিটিতে লাইটগুলো বন্ধ করে দিয়েছিল আপনার 3 আগস্ট। 3 আগস্টে হ্যাঁ 3 আগস্টে পুরো ওই সাইডটা রাতে সব বন্ধ করে দিয়েছে, লাইট থেকে ধরে সবকিছু। তো আমি তো ভাই ওখানে ব্যাচেলার ছিলাম, আমার দোকানে স্টাফ সব ছিল ব্যাচেলার। তো খাবার খাইতে হলে এক খালার বাসায় যে খাবার খাইতে দিত। তো এই আন্দোলনের দেখা আমরা খাবারগুলো কি করতাম, যে কোনো একজনকে দিয়া খাবারগুলো আনাইতাম। দেখেছি যে দারোয়ানটা 100 টাকা দিতাম যে ভাই তুই এই 3 বেলার খাবারটা এক লগে নিয়ে আইস। আমরা ওই টাইমে পচা ভাতও খাইছি, কিন্তু দিনের ছাড়া তো রাত্রে বাইরে দিয়ে দিত না ওই রাকিন সিটি মার্কেট থেকে। তার মানে হচ্ছে 3 বেলার খাবার এক বেলায় রান্না করে খালায় ওইভাবেই আলু সিদ্ধ করে দিত খালায়, যে আলু নষ্ট হইব না, এমনি বলতো আলু আর শুকনা মরিচ নষ্ট হইব না। তারপর হচ্ছে 3 বেলার খাবার 3 বারে যেতে পারবেন না পুলিশের ভয়ে ছিল। আর তখন তো পুলিশ ক্যাম্পই করছে আমাদের রাকিন সিটি মাঠের কোনাটা দিয়া। আচ্ছা, মিরপুর 13-তে যে ক্যাম্প করছে দেশের বাংকার টাইপের, হ্যাঁ সেম এরকম ছিল। তো আমরা যাইতাম ঠিকই, 2 দিন পরে যখন জ্বর কমে গেল, তো এই পরিস্থিতি দেখা খাবারের কষ্ট, তো দেশের জন্য লাগলে জীবন দিব, কই আমি নেমে গেছি কা লাগলে দেশের জন্য জীবন দিব। যখনকে এইভাবে দেখছে সুশীল সমাজ যারা আমার ভাই ব্রাদার ছিল বাইরের, ওরা বলছে যে আসলে এটা একবারে অন্যায় করে ফেলতেছে, মানে লাশের পরে লাশ আসতেছিল। তখন এই পরিস্থিতি দেখে আমরা মার্কেট থেকে সবাই নেমে গেলাম গা। আমাদের দেখি মহল্লার যারা ছিল তারাও ইনশাল্লাহ রাজপথে ছিল। পঙ্গু হাসপাতালে কতদিন ছিলেন? নিটোরে কতদিন ছিলেন? আমি 5 আগস্টে ভর্তি হই পঙ্গু হাসপাতালে। আমাকে 5 আগস্টে সেনাবাহিনী নিজেই ভর্তি করে আসে। তো ওইখান থেকে আমি টোটালে 10 মাস ভর্তি ছিলাম। 10 মাস কি হসপিটালেই ছিলাম। দুলাল ভাই তো বিবাহিত? জি ভাই বিবাহিত। কত সালে বিয়ে করলেন? 3 বছর হয়েছে আমার বিয়ের বয়স ভাই। মানে আচ্ছা, আন্দোলনের সময় আপনার স্ত্রী তারপরে সন্তান কোথায় ছিল?
ভাই আমাদের তো মামলা ছিল, এটা শুনছেনই, যেরকম আমার বউ ছিল তার বাপের বাড়িতে, আচ্ছা কি জন্য আমাদের যে হাজারীবাগের যে বাসায় তখন তো ছিলাম না আমরা, আমার বউ ছিল মোহাম্মদপুরে তার বাপের বাড়িতে, আর বাচ্চা তার বাচ্চা তার সাথে ছিল, আমি দোকান করতাম মিরপুর 13-তে। এই যে 10 মাস প্রায় আপনি নিটুরে, জি তখন তাদের কি অবস্থা, তাদের দেখাশোনা কে করতেছে বা আপনার দেখাশোনা কে করতেছে? ভাই এই 10 মাসের ভিতরে আমার ভাইরা, আমার ফ্যামিলি, এমনকি শ্বশুরবাড়ির ফ্যামিলিরা, তারা সবাই একটু সহযোগিতা করছে। সহযোগিতা না করলে ভাই এই পর্যন্ত থাকতে পারতাম না। কিন্তু আমি পাশে দেখছি যে পাশের ঝগড়া করে বউ চলে গেছে, মানে আহত একজন যোদ্ধার বউ ওয়াইফ ওয়াইফ চলে গেছে এই ঝগড়া করে, অবস্থায়, এই অবস্থায়। মানে তার পরবর্তী জীবন তো অনিশ্চিত, কি হবে? এটা স্বাভাবিক ভাই। আমি আমার জানা মতন আমার নিজের দেখা যে একজনের বউ চলে গেছে সন্তান থুয়ে, এমন আমার নিজের চোখে দেখা আমাদের লগে একজন যুদ্ধ করছে, উনি শহীদ হয়েছে, ওনার বউ 2টা বাচ্চা থুইয়া চলে গেছে আরেকজনের কাছে, বাচ্চা দাদা দাদি পালতেছে। আপনার যে বললেন যে বেডের পাশে একজন চলে গেছে, যেহেতু তার এখন অঙ্গহানি, পঙ্গুত্ব বরণ করছে, এই জন্য অনিশ্চয়তার জন্য চলে গেছে, এরকম কিরকম কতজন আছে আপনার জানা মতে? এরকম আমার জানা মতন এমনও আছে যে হাসপাতালে তো সে ভর্তি, রুম ভাড়া দিতে পারে না, খাবার খাইতে, মানে একটা ফ্যামিলি চলাইতে তো টাকা লাগে, এই টাকাটা দিতে পারতেছে না। মানে বউ পেলে টেমে আমার সামনে দেখছি যে রাগ করে চলে গেছে, এমনকি একজনকে ডাইরেক্ট তালাকনামা দিছে মেডিকেলে, এই মেডিকেলে বসেই তালাকনামা তালাকনামা নিয়ে আসছে যে তোমার সংসার আমি করব না। কার সাথে করবে সংসার? মানে যে কামাই না করতে পারে, যে কামাই না করতে পারে ভাই, আমি বলি আপনি যদি 10 মাস একটা বাসা ভাড়া না দেন, তাহলে 10 মাস আপনারা কি খাবেন? আপনি নাহলে মেডিকেল, আমি নাহলে মেডিকেলে মোটা চাল দিয়ে ভাত দিতেছি, আমি খাইতেছি যেটুকু পারি, আমি খাইতেছি। মেডিকেলে খাবার ছিল এইভাবে শুধু একমাত্র রুগীর জন্য বরাদ্দ, বাইরের কেউর জন্য না। এও মেডিকেলের খাবারটা খাওয়া যেত না, জি। বিপদে পড়ে মানুষ খায় মেডিকেলের খাবার। আপনার কি সে অ্যাটেন্ডেন্ট হিসেবে কি আপনার ওয়াইফ ছিল আপনার? হ্যাঁ, আমার ওয়াইফ ছিল, আমার ভাই ছিল মাঝে মাঝে, আর সন্তান? আমার মেয়ে তো আমার সাথেই ছিল মেডিকেলে। হ্যাঁ, যখন আমার ওয়াইফ থাকতো তখন আমার মেয়ে পড়ে থাকতো আমার পাশেই। আমরা প্রথম থেকেই দেখেছি যে সরকার ঘোষণা দিয়েছে, সেখানে শহীদ স্মৃতি ফাউন্ডেশন বা সরকার টোটাল দায়িত্ব নিয়েছে, এখানে তাদের কাছ থেকে কি সাহায্য পেয়েছেন পুরোপুরি? এইটার আগে পরে পর্যন্ত টোটালে নিটোরে যখন সরকার বলে নাই যে আমরা ট্রিটমেন্ট দিব, আমরা সব কিছু দিব, এর আগে আমাদের এই সুশীল সমাজের যারা ছিল, এই দেশের নাগরিক, তারা আমাদের পাশে ছিল। বন্যা হওয়ার আগেও 5ই আগস্টের আগে যে পরে যে বন্যা হলো না, 5ই আগস্ট পর্যন্ত যখন আমরা আহত হইলাম, আমাদের পাশে অনেক সুশীল সমাজের লোক ছিল। আচ্ছা, আমাদের হেল্প করছে বিভিন্ন ফাউন্ডেশন, বিভিন্ন গোষ্ঠী এসে বিভিন্ন ভাবে 2000, 1000, 5000, 10,000 দিয়ে আমাদের হেল্প করছে। ঔষধ, খাবার, নগদ অর্থ, মানে ওষুধ তো 10 তারিখের পরে যে ফ্রি করছে। এর আগে তো যার যার কিনা খাইতে হয়েছে ওষুধ, মানে 10ই আগস্টের পরে ফ্রি করেছে। হ্যাঁ জি, এর আগে তো কিনা খাইতে হয়েছে, দেখা যাচ্ছে কেউ থেকে না কেউ থেকে সুদে টাকা পর্যন্ত নিচ্ছে ভাই, সুদে টাকা নিয়ে তারপর তার ট্রিটমেন্ট করা হয়। আমি নিজে একটা মেশিন বিক্রি করে টাকা রেডি করছি, মানে আপনার সেলাই মেশিনটা বিক্রি করে দিয়েছেন? হ্যাঁ, আমার দোকানের পরে আপনার চিকিৎসা চলছে। হ্যাঁ, কি জন্য আমার যে ইনজেকশনগুলো দিতে হয়েছে, এগুলো তো প্রথম অবস্থায় সরকার বলে নাই, কেউই বলে নাই যে ফ্রি করবে। ফ্রি হলো 10 তারিখের পরে, 10 তারিখের পরে যে ফ্রি করছে সবকিছু, হাসপাতালগুলোতে ইয়া করছে। তো এর আগে দেখা যাচ্ছে আগে পরে মাঝখানে মানুষ আমাদের পাশে ছিল, হেল্প করছে, অনুদান দিয়ে হোক, পাশে সাহস দিয়ে হোক, যা কিছু দিয়ে হোক আমাদের পাশে ছিল। যখন সরকার বলছে যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে থেকে তাদের আমরা সব দায়িত্ব গ্রহণ করছে, ট্রিটমেন্ট থেকে ধরে যা কিছু আছে সবকিছু, তো মনে করেন ওইটা 2 মাস 1 মাস পরে চালু করছে। তো 1-2 মাস পরে চালু করছে, আমার একটুটা মনে নাই, কিন্তু এমনি তো অ্যান্টিবায়োটিক চলতেছে, অনেক কথা মনে থাকে না।
তো যদি 2 মাস থেকে যদি পর থেকে যদি চালু করে থাকে জুলাই ফাউন্ডেশন নামে যে ফাউন্ডেশনটা, ওইখান থেকে প্রথম অর্থন দিয়েছিল আপনার 1 লাখ টাকা করে, আচ্ছা বিকাশে দিয়েছিল 1,700,000 টাকা করে। হুম এটা দিয়েছিল কিন্তু আমাদের ওষুধ পানি খাওয়ার জন্য ওকে শুরু অবস্থায়। তো যদি শুরু অবস্থায় 1 লাখ টাকা করে দেয়, আমাদের যে মেডিসিনের যে টাকাটা অনেকেরই বাকি থেকে থাকতো। মানে ভালো আপনি হসপিটাল থেকে যে মেডিসিনগুলি প্রোভাইড করে এরপরেও কি আপনারা নিজেদের কিনতে হতো? হ্যাঁ, হসপিটাল থেকে শুধু ভাই সরকারি হসপিটালগুলোতে শুধু ওষুধ কি পাওয়া যায়, আপনি একটা নাপা, একটা ব্যথার ট্যাবলেট, কমন যে ওষুধগুলো, হ্যাঁ, আর একটা ডোজ, এগুলো সরকারি বাজেটে, সাপোজিটর যেগুলা এগুলা সরকারি বাজেটে থাকতো। এই ছাড়া আমাদের কোনো ওষুধেই মেডিসিনগুলা সব বাইরের থেকে কিনতে হইতো। এক একটা সুয়ের দাম ছিল, অ্যান্টিবায়োটিক আমরা 6 ঘন্টা 8 ঘন্টা পর পর দিতে হইতো। এগুলো এক একটা দাম ছিল মনে করেন 2800 টাকা, 4000 টাকা, এগুলো বাইরে থেকে কিনতে হইতো। না আপনি অনুদান হিসেবে ওই 1,700,000 টাকাই পেয়েছেন এখন পর্যন্ত? না, জুলাই ফাউন্ডেশনের থেকে প্রথম ধাপের ওকে 1,700,000 টাকা বিকাশে পাঠাইছে। এরপরে এটা প্রথম ধাপের কথা। তো যখন এই টাকাটা দিছে, এটার পরে টানা 2 মাসের যে ওষুধ খরচটা, এটা সবাই টানছে, জি সবাই টানছে। যখনকে সরকার ডিক্লেয়ার দিয়ে দিল যে ওই ফাউন্ডেশনে দিবে, তখন কিন্তু আমাদের পাশে সুশীল সমাজ কেউ আসে নাই। কেন বলছে যে জনসাধারণ বুঝে ফেলছে যেহেতু টোটাল দায়ভার সরকার নিয়ে নিয়েছে, তখন তাদের আর প্রয়োজন নাই, তাদের আর প্রয়োজন নাই। লিগেলে তো আমাকে যদি সরকার বহন করে, তাহলে আমি আর দেশের জনগণের কাছে কেন হাত পাতবো? আমি আমার জায়গা থেকে বলি, কেন আমি দেশের জনগণের কাছে হাত পাতবো? ভাই, আমরা 22,000 আহত হয়েছি। এই দেশে জনগণ আছে কত? আপনার কাছ থেকে আমি একটু 18 থেকে 20 কোটি। 18 থেকে 20 কোটি। যদি পার ডে 1 টাকা ঘুরে দেয় 20 কোটি মানুষ, তাহলে কত টাকা হয় ভাই? 20 কোটি। 20 কোটি যদি 20 কোটি দেয় জনগণ, এই 22,000 আহত ট্রিটমেন্ট, লিগেল ট্রিটমেন্ট সেই দেশের থেকে না, যে কোনো দেশের থেকে বলেন, এই 22,000 লোক উন্নত ট্রিটমেন্ট পাইতো। যে সরকার আমাদের উন্নত ট্রিটমেন্ট নামে ড্রাইভার যে নিছে, এই 10 মাসে 11 মাসে কোনো ট্রিটমেন্ট দিছে আমাদের? বলতে পারবে? মানে আপনি কি বলতে চান কি পুরো প্রপার ট্রিটমেন্ট হয় নাই আপনাদের, যথাযথ চিকিৎসা হয় নাই? না ভাই, আমাদের কোনো ট্রিটমেন্ট এরকম ভাবে হয় নাই আমি মনে করি। এখন হাতের কি অবস্থা? হাত কি নাড়াতে পারেন বা স্বাভাবিক? শুধু আমি এইভাবে ভাই নাড়াতে পারি, উঠাতে পারি না, এরকম মেলতে পারি না, উপরে উঠতে পারেন না। এই হাত দিয়ে আমি, ডক্টর কি বলেছে পুরোপুরি সুস্থ হবে এই হাতটা? বাংলাদেশে যে ডাক্তার ছিল, বাংলাদেশের ডাক্তারদের আমি অবিশ্বাস কিছু না, তারা 10 মাস ধরে 11 মাস ধরে আমাদের ট্রিটমেন্ট দিতেছে। তাদেরও আমি আমার জায়গা থেকে স্বীকৃতি দিব না যে তা না, ওনারা 10 মাস ধরে আমাদের ট্রিটমেন্ট দিছে, 11 মাস ধরে আমাদের ট্রিটমেন্ট দিছে, দেয় নাই যে তা না। ওনারা এক কথাই বলে যে বাবা আমাদের দেশে এই উন্নত মেশিন নাই। এই পর্যন্ত যতটুকু হয়েছে এই পর্যন্তই বেস্ট এই বাংলাদেশের জন্য। আচ্ছা, বাইরে জিজ্ঞেস করি যে স্যার বাইরে গেলে, তখন বলে যে বাইরে গেলে ভালো হবে। তখন বললো যে আমার সাথে আমাকে একবার রেফার করছে না, 2-2বার রেফার করছে দেশের বাইরে যাওয়ার জন্য। হ্যাঁ, আমাকে দেশের বেস্তানিয়াতে, আপনার বেস্তানিয়া যেটা একটা হাসপাতালের নাম, এটা হচ্ছে আপনার থাইল্যান্ডে বেস্তানিয়াতে আমাকে 2বার রেফার করে। ওকে, কেন যাইনি আমি তো ভাই দেশের জন্য জীবন দিতে চেয়েছিলাম, এই দেশের জন্য অঙ্গহানি করছি না। তারা তো বলেছে যে, এবং অনেককে তো নিয়েও গেছে, অনেকদের নিয়ে গেছে সরকারিভাবে, অনেককে সুচিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে। আপনাকে নিল না কেন? আমি 2-2বার আমার নাম আসছে, তারপরে 2-2বার নাম আসছে। আমি যখন আগে যারা গেছে তাদের সাথে কথা বলছি, তো থাইল্যান্ডে যে ডাক্তার ছিল ওনাদের যে কেস সামারি, আমাদের যে কেস সামারি, ওনারা কন্ট্যাক্ট করে এই স্বাস্থ্য উপদেষ্টা যারা বসে আছে না, তাদের লোকগুলা কন্ট্যাক্ট করে যে এই রোগীটার এই ট্রিটমেন্ট দিবে, এত টাকা বাজেট, মানে প্যাকেজ হিসাবে দিচ্ছে, এর বাইরে না। ধরেন আপনি প্যাকেজে আলু 1 কেজি পাবেন, পেঁয়াজ 1 কেজি পাবেন, ডাল 1 কেজি পাবেন, চাল লেখা নাই। এভাবে তো চিকিৎসা হয় না, এইভাবে কিন্তু চিকিৎসা হয় না। রাইট, এই যে ভাই আপনি বলছেন যে চিকিৎসা হয় না, চিকিৎসা যতটা আমি বলিনি, এটা আমাকে আমাদের ডাক্তারেরা বলতেছে যে তোমরা তো এই প্যাকেজে যে কোনো লাভ নাই, তোমাদের মিথ্যা সান্ত্বনা দিতেছে।
মানে বিদেশে নিয়েও মিথ্যা সান্ত্বনা। হ্যাঁ, এরকমই তো, বিদেশ নিয়ে আমাদের মিথ্যা সান্ত্বনা দিতেছে। ওই যে প্যাকেজের বাইরে কিছু নেই। আমাদের একটা সমস্যা কি জানেন, আমাদের এই চামড়ার মুখে বড় বড় কথা বলি। ওই যে হাসনাত আব্দুল্লাহ বলছিল না যে 1 সপ্তাহের ভিতরে বাংলাদেশে ট্রিটমেন্ট, বাইরে কেউ ট্রিটমেন্ট করতে পারবে না, বাংলাদেশে ট্রিটমেন্টের ভালো করতে হবে। জি, কই 1 সপ্তাহ কি হয়েছে? চেঞ্জ হয়ে যাবে, সবকিছু চেঞ্জ করতে চেয়েছিল 1 সপ্তাহের ভিতরে, হয়েছে 1 সপ্তাহ মনে হয় শেষ হয়নি। আসলে 1 সপ্তাহের মধ্যে মানে জাতিগত যে চেতনা বা আমাদের যে স্বভাব চরিত্র, এটা 1 সপ্তাহে তো চেঞ্জ করার মতো না। জাতির দোষ দিব না, জাতিকে আমরা যেভাবে শিখাবো জাতি এইভাবেই শিখবে। মানে আগে নিজের ভালো হতে হবে, আগে নিজের ভালো হতে হবে। যেরকম দেখেন 5ই আগস্টের পরে যেভাবে আগে যেরকম দেশ ছিল প্যাসিজ দ্বারা, এখনো সেম, আমি মনে করি সেমই আছে। আইন ঠিক আছে, ফেসিস্ট মানে কি বলে চলে গেছে, তাতে দেশের কোনো চেঞ্জ হয় নাই। না, কোনো চেঞ্জ হয় নাই। আমরা যা আছে সব তুই চেয়ারে বসে রয়েছে, শুধু চলে গেছে কারা? এমপি গুলা চলে গেছে, আর কেউ গেছে না। সব এমপি কিন্তু ইন্ডিয়া যেতে পারে নাই, এক দেশে যেতে পারে না, অনেকে বাংলাদেশের ভিতরেই চিপা চাপায় পড়ে রয়েছে আমি মনে করব। জি, শুধু দেখেন এমপি গুলা ছাড়া কেউ চলে গেছে, ভাইগে গেছে, এরকম দেখাইতে পারবেন হাতে গোনা কয়েকজন ছাড়া? তাহলে এই দেশটা কি খালি এই কয়েকজন এমপি চালাইছে আর এক পরিবারই চালাইছে? কোনো আমলা ছিল না? অবশ্যই। তাই এই আমলাগুলা কি কাজ করছে? ভাই, আপনি তো মানে কি বলে এই এখন মানে অনিশ্চয়তার মধ্যে ভুগছেন হাতটা নিয়ে। সামনে যে আপনার সন্তানের ভবিষ্যৎ, মানে চিন্তা হয় কিনা ভবিষ্যৎ নিয়ে? ভাই, যখন চিন্তা হয় তখন ওরকম ভাবে চুপ করে থাকি। কি জন্য জানেন? আমার বাবা একটা কথা বলছিল, যখন কেউ গুলি খাই তখন বলছিল যে বাবা, বিপ্লবীদের কেউ কখনো বাঁচায় রাখে না। তো জানি না আমার বাবা কেন ওই কথা বলছে, আমার ওই কথাটা এখন খুব মানে ফিল করি যে এটাই সত্য, এটাই বাস্তব। বিপ্লবীদের কোনো দেশের বাঁচায় রাখতে চায় না। কেন জানেন? বিপ্লবীরা থাকলে ওই দেশের সমস্যা হয়, অন্যায় করতেও দিবে না, অন্যায় করবেও না। বিপ্লবীদের এই একটা সমস্যা, বিপ্লবীরা অন্যায় করতে দিবে না, অন্যায় করবেও না। কেন? দেখেন আমাদের যে হাসপাতালগুলা বলি, আমি আমার জায়গা থেকে বলি, আপনি এই যে কথাটা বলবো যদি কোনো ভাই শুনে থাকে অবশ্যই আমার সাথে একমত দিবে। কেন জানেন? আমি এই 10 মাসে মেডিকেল থেকে অনেক কিছু শিখছি। আপনি ভেট নেওয়ার জন্য 200 টাকা দিলে ভেট পাবেন, 500 এইটা তো চলমান প্রক্রিয়া সারা বাংলাদেশের এই ধরনের মানে কি বলে ব্যাড কালচার। আপনাদের সাথেও কি এটা হয়েছে? এভেলেবেল হয়েছে শুরু অবস্থায়। মানে আমার এইখানে ড্রেসিং করার জন্য আমি 2000 টাকা দিছি, যেটা নরমালি তো ফ্রি পাওয়ার কথা, ফ্রি পাওয়ার কথা ছিল। ওই যে বললাম না যে টাকা লাগছে কেন, যোদ্ধাদের সাথে এটা হয়েছে, এটা আমরাও দেখেছি এইগুলি। মানে আপনার বেডে একই সাথে যাদের ছিলেন ও মানে চিকিৎসারত অবস্থায় তো অনেক আহত যোদ্ধা চলে গেছে পৃথিবী ছেড়ে। এরকম কি হয়েছে? আপনার কোনো স্মৃতি মনে আছে কিনা যে পাশের সিট থেকে ও মারা গেছে? বা পাও কেটে ফেলতে হয়েছে, হাত কেটে ফেলতে হয়েছে, আমার পাশে ছিল। পাওটা বা হাতটা রাখা যায় না। যদি ওই টাইমটা ওই যে কি বললাম ভাই, এক একটা মেডিসিনের টাকা ছিল না অনেকের কাছে। আমি এমনও ফিল দেখছি যে 50 টাকা ভরে একটা ট্যাবলেট নিতে দিত, ওই 50 টাকা ওই গার্জিয়ানের কাছে ছিল না। আপনার স্ত্রী সন্তান আপনাকে নিয়ে কি দুশ্চিন্তা করে কিনা? যে স্বাভাবিকভাবে থাকলে তো আপনি কর্মসক্ষম থাকতেন, এখন তাদের চিন্তা কি রকমের আপনাকে নিয়ে? এখনো তো তারা আমার সাথে এরকম ভাবে কথা বলে না, তো বলে যে দেখি দোয়া করি আল্লাহর কাছে জানি দ্রুত সুস্থ হও, এরকমই বলে। তো অনেক সাহস দেয় আমার যে মানে মানে একটু কি বলতে পারবো যে ও এক কথাই বলছিল যে দেখো, বাঁচার মতন একদিন বাঁচাই ভালো। দুলাল ভাই, প্রায় 22,000 মানুষের এই যে অঙ্গহানি, কি পেলেন সব মিলিয়ে এক কথায় যদি বলেন? এক কথায় যদি বলি ভাই, এই যে দেশের জনগণ এক কথায় বলবে যে এই যে অঙ্গহানি দিছে 22,000, শহীদ পরিবার হয়েছে টোটালে 2,000, এই দেশে কি করতে পারলো? এত জীবন দিয়ে, এত রক্ত দিয়ে, এত অঙ্গহানি করে এই দেশের জন্যই তো দিছিলাম।
কেন পারি নাই ভাই আমরা এই দেশটাকে সুন্দর করতে? মানে সিস্টেম চেঞ্জ হয়নি, কোনো সিস্টেমই চেঞ্জ হয়নি। মানে এক কথা স্বৈরাচার গেছে, কিন্তু স্বৈরাচারের যেই দোসরগুলা ছিল দোসরগুলা এগুলা ছিল জায়গায় এবং ছিল, নিয়ম জায়গায় আছে। নীতি পদ্ধতি রয়ে গেছে। রাইট। যেরকম আমার একটা মজার ব্যাপার কি জানেন, আমার জীবনে একটা মজার ব্যাপার, মানে আমি প্রায় টাইমে এই ব্যাপারটা নিয়ে হাস্যকরের মতন একটু হাসি। যেরকম আমি যখন ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করতে যাই, তো শখ করে ওনার সাথে একটু ছবি তুলি। ওই ছবিটা আমি ফেসবুকে যখন সামনে রাখি, অনেকে বলে যে ভাই আমাকে একটু প্রমোশন পাওয়ায় দাও, আমাকে এটা করে দাও। তখন আমি প্রায় টাইমে বলি যে ভাই আমি তো একজন আহত, আমি 24-এর একজন আহত। যোদ্ধা পরিচয়টা দিতে আমার কাছে নিজের কাছে খুব কষ্ট লাগে। কেন জানেন? এই দেশে যেই জন্য আমাদের জীবন দিছি, আমাদের রক্ত দিছি, আমাদের অঙ্গহানি করছি, এই দেশে যারা আমাদের মুখপাত্র ছিল, যারা আমাদের জন্য কাজ করবে, তারা কোথায় আছে আজকে? আপনাদের তো এই যারা আন্দোলন করলো বা আন্দোলনকারীদেরকে নিয়েই একটা নতুন দল গঠন হলো এনসিপি, তাদেরকে কতটুকু সমর্থন করেন? ভাই আমি আমার জায়গার থেকে মানে ভোটার হিসাবে এক কথাই বলবো যে কিছু নতুন মুখ বলে সবাই যে নতুন কিছু করবে অথবা পুরান কিছু করতে পারে নাই। তা আমি বলতে চাই ভাই, আমাদের এই দেশের থেকে মানে একতন্ত্রটারে ছড়াইতে হবে। একতন্ত্র বলতে কি? পরিবারতন্ত্র? পরিবারতন্ত্র, রাইট। আচ্ছা, পরিবারতন্ত্র যদি ছড়ান আপনি, এই দেশ হইল একটু হলেও উন্নত হবে। কেন জানেন? রাজার ছেলে রাজা হচ্ছে, আমি ছোটবেলার থেকে এটা দেখে আসতেছি। মানে আমি যখন থেকে বুঝি, কি বুঝি ভাই, ডাইরেক্টলি দল একটাই, বিএনপি আর আওয়ামী লীগ, এই দুইটা দল ছাড়া আর কিছু না। আর এর সাথে চাচা, আল্লাহ তার, সে মারা গেছে, একটা মানুষ মারা যাওয়ার পরে তার কিছু থাকে না, উনি আর আরো যে কটা দল আছে, ওনারা কেউ না কেউ পিঠের উপর ভর করেই এই দেশে বাঁচতেছে। অঙ্গের বিনিময়ে বন্দি দশা থেকে মুক্ত করলেন আমাদেরকে। এখন দুইটা বড় দল সামনে, নির্বাচন, বিএনপি এবং জামাত। তারা কি মনে করেন তারা যদি কে ক্ষমতায় আসবে বা যে ক্ষমতায় আসে সে কি আমাদের এই অবস্থার পরিবর্তন করতে পারবে? দেখেন, বিএনপির কাছে তো আমরা আগেও বলছি, আমার 14 গোষ্ঠী ওইখানে দল করতো, কি আশা বিষয় যাই করতো না করতো। এখানে আমি একটা কথা বলি, যখন বিএনপি আমরা যখন আহত হই, তখন কি বললো যে তারা নির্বাচনে আইসা লোক, নির্বাচনে আইসা আমাদের ট্রিটমেন্টের বিষয়ে, আমাদের পুনর্বাসনের বিষয়ে দেখবে। তো আমি মনে করি ভাই, এই দেশে 5ই আগস্টের পরে কোনো যত দল ছিল, দল মত সব কিছু বাদ দিয়ে একটা টার্গেটে থাকা দরকার ছিল, জামাত যেভাবে আছে, যে দেশটাকে ভালো করার জন্য। যদি এরকম ভালো করার জন্য সব দল মিল হয়ে, এই যে নতুন একটা দল হয়েছে আমাদের রক্তের উপরে, আমাদের মুখপাত্ররা যেটা দিছে এনসিপির যে কয়জন আছে, তারা মিলে যদি সবাই মিলে এই দেশের উন্নত করতে চাইতো, তাই সেটা কি উন্নত হতো না? দেশ উন্নত হতো ভাই। আমি ওই যে বলছি না, আমি যদি একটা ভালো কাজ করি, আমার দেখা দেখি একজন ভালো কাজ করবে। জানি না এখন কি হবে, ছোট থিয়াতে দেখেছি ওই ভোটের দিন রাত্রে আমার বাবাকে প্লেটে আমি দেখতাম ভোটের দিন রাত্রে টেকা ম্যানেজ করে সবার হাতে হাতে টেকা দিতে 500-1000 টাকা করে ভাই, ছোটবেলা দেখছি। এখন এই যে আমাদের সামনে নির্বাচনের পরে যেই সরকার আসবে, তারা কি এই পচা গলা এই ধরনের যেই সিস্টেম চালু, এই পুরনো সিস্টেমটা কি ভাঙতে পারবে? আপনার কি মনে হয় ভাই? যদি মনে করে ওই বাংলাদেশ, সেই পুরানো বাংলাদেশ রয়ে গেছে 5ই আগস্টের পরে, যদি কোনো দল আইসা মনে করে, তাহলে মনে করুন এটা বোকার রাজ্যে বাস করে। কেন জানেন? যে 22,000 আহত হয়ে গেছে না, মনে কষ্টে বলে যে আর নামবো না, আর করবো না, ওষুধ পাই নেই, ট্রিটমেন্ট পাই নেই, না খাইয়ে রয়েছি, ঠিক এই দেশের টানে ঠিক এই 22,000 আগে নামবে, অঙ্গহানি না, এবার জীবন দেওয়ার জন্য। তার মানে বলতে চান দেশের প্রয়োজনে যদি আবার ডাক আসে, অবশ্যই আবার নামবেন? 100% জীবন গেলে যাবে। এই দেশটার জন্যই তো নামছি ভাই, তাহলে আমি বেঁচে না থেকে এই দেশের জন্যই মরবো, আমি আমার জায়গা থেকে মনে করি। অনেক কিছু তো অতৃপ্তি আছে আপনাদের, যে পান নাই, এটা হলে আরো ভালো হতো, থাকুক। আমি এক কথা বলি ভাই, আমি তো এই দেশটাকে পাওয়ার জন্য করছি। জি, আমি যদি এই দেশটাকে পাওয়ার জন্য করে থাকি, তাহলে দেশের উন্নতির জন্য আমার জীবন গেলে আমি মনে করি না যে এটা
ব্যর্থ, আমি মনে করবো এটাই রাইট। আমি বেঁচে থেকে মনে করতেছি আমি ব্যর্থ। কেন জানেন? আমি এই যে এই কাজগুলো দেখতেছি হয় না, আমার কাছে কষ্ট লাগতেছে। যে আমি তো এই দেশের জন্য নামি নেই যুদ্ধে, আমি নামছিলাম এই দেশটা ফ্যাসিস্ট মুক্ত করার জন্য। ফ্যাসিস্ট কি শুধু একজনই ছিল, আর কেউ ছিল না? মানে ফ্যাসিস্ট গেছে কিন্তু দুর্নীতি মুক্ত। দুর্নীতি তো শেষ হয়নি। আবার যদি কোনো নব্য স্বৈরাচার আসে তাহলে কি সেই যুদ্ধে আবারও নামতে হবে? নামবেন? নাম তো হবে বলতে বুঝি না ভাই। নামবো এই দেশের জন্য। কেন নামবো জানেন ভাই? কোনো ফ্যাসিস্ট যদি আবারও যদি মনে করে যে সে তার গদি ধরার জন্য এরকম ছাত্র মারবে, এরকম দেশের গুম করবে, হত্যা করবে, বিডিআর পিলখানার মতন ঘটনা করবে, তাহলে আমি মনে করবো ভাই 5ই আগস্টের পরে এই দেশটা আর কিছু শিক্ষক আর না শিক্ষক, রাজপথে জীবন দেওয়া শিখছে। আমার ভাইকে আমি হারানো শিখছি, এই দেশের মানুষ এটা শিখছে। প্যাসিস্ট আর হতে দিবে না। এই দেশটা আজ হোক আর কাল হোক ভাই, হলে ভালো হবে, নইলে আমাদের মেরে ফেলতে হবে। আমরা এক কথায় বলতে পারি, যদি কোনো নব্য স্বৈরাচার আবার জন্ম নেয়, জুলাই যোদ্ধারা আবার রাজপথে নামবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। যত ক্ষোভ থাকুক যে কোনো সরকারের প্রতি, সব কিছু দেখা যাচ্ছে আমাদের এই ট্রিটমেন্ট দেয় নাই, আমাদের কিছু দেয় নাই, তারপরও আমরা বসে থাকবো না। কেন বসে থাকবো না জানেন? আমরা তো এই দেশের জন্য নামছিলাম, আবার নইলে জীবনটা দিতে দেশের জন্য। চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে দেশ আমার বাংলাদেশ ভাই, নিঃসন্দেহে। আমি যদি একটু কি বলি, আমি আমার জায়গার থেকে যদি আজকে আমি ভালো কাজ করে যাই এই দেশের জন্য, কেউ বাহবা দেউক আর না দেউক, আমার সন্তান 2 হাত আসমানের দিকে তাকায় নিঃশ্বাস নিবে, বলবে আমার বাবা এই দেশের জন্য কিছু করে গেছে। রাইট। কেউ বলুক আর না বলুক, আমার সন্তান বলবে যে আমার বাবা বিপ্লবী ছিল। এটা আমার কাছে মনে হয়। শুধু আপনার সন্তান বলবে না, সব সচেতন যত মানুষ আছে প্রত্যেকে বলবে, সকল বাঙালি বলবে। এই জুলাই ভুলে যাবার না। ইতিহাস যদি দেখেন, একজন একজন করে কিন্তু মনে করে ইতিহাসে, জি, কেউ সন্তান কিন্তু কিছুই তার বাপের পরিচয় রাখতে পারে না। জি। রাখে কারা? ইতিহাস যারা ধরে রাখে, জি। যে ইতিহাসে তারা ছিল। অসংখ্য ধন্যবাদ দুলাল ভাই, এই অসুস্থ অবস্থায়ও আমাদের ডাকে সাড়া দিয়েছেন, স্টুডিওতে এসেছেন, দর্শকদের উদ্দেশ্যে অনেক কথা বলেছেন। আমরা কিছুই করতে পারবো না এক দোয়া ছাড়া, এবং সারা দেশের মানুষ আমরা প্রত্যেকে আপনাদের জন্য দোয়া করি এবং পুরো জাতি আপনাদের কাছে ঋণী। দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, দেশের মানুষের জন্য যদি কিছু বলার থাকে, প্লিজ বলুন। সামনে নির্বাচন আসতেছে, যেই দলই আসুক, আহতদের কোনো দল নাই, আহতরা নির্দলীয়। ভোট দিয়ে আনার পরে, জনগণে আনার পরে যদি আবার সেম ওই ফ্যাসিসের মতনই তারা সেই আচরণ করে, আবার জুলাই আসবে। এমনকি এই দেশে একবার নেমে অঙ্গহানি করেছে আমাদের হাত, চোখ, পাও, এবার লাগলে জীবন দিব। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ করব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে। দুলাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জাগ্রত জুলাই অনুষ্ঠানের পক্ষ থেকে। দর্শক, কথা বলছিলাম একজন আহত জুলাই যোদ্ধার সাথে। তাদের যে বার্তা, অনেক অপ্রাপ্তি থাকতে পারে, অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু প্রয়োজনে আবার জুলাই হবে, আবার রাজপথে নামবে তারা, যদি আবার কোনো স্বৈরাচার আসে। আপনারা যদি আমাদের সাথে যুক্ত হতে চান, কোনো আহত যোদ্ধা আমাদের স্টুডিওতে আসতে চান, তাহলে সরাসরি কল করতে পারেন 01617-116-114 এই নাম্বারে। আগামী পর্বে আরও একজন আহত জুলাই যোদ্ধাকে নিয়ে হাজির হব আমাদের স্টুডিওতে। শুনবো সেই অগ্নিঝরা দিনগুলির কথা, তার অভিজ্ঞতার কথা। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সজাগ দৃষ্টি রাখবেন চারিদিকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। যারা জীবন দিয়ে খুন ঝরিয়ে নতুন স্বপ্ন দেখায়, তাদের পাশে প্রাচীর হয়ে থাকবো আমরা সবাই। জাগ্রত জুলাই আশা জাগায়, স্বৈরাচার আসতে দেবে না আবার এ বাংলায়। জাগ্রত জুলাই আশা জাগায়, ফেসিবাদের ঠাঁই হবে না নতুন এ বাংলায়।